প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালন কামনা করেন। সোমবার থেকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় কথা বলেন তিনি। জানান, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। করা হয়েছে এইভাবে যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়নি, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে রং মেখে সেখানে আহত নিহতের ঘটনা সাজানো হয়েছে। রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। জুলাইকে অস্বীকার করে এবং জুলাইয়ের স্পিরিটকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ফিরে দেখা জুলাই 2024 শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী ও জুলাই চেতনা একে অন্যের পরিপূরক, তাই এই দুইটি বিষয়কে মাথায় রেখেই দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এ সময় তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড এবং মেজর সিনহা হত্যাকাণ্ড সহ সকল সামরিক বাহিনীর সদস্যদের গুম খুনের হত্যাকাণ্ডের বিচার ও রায় কার্যকরের উদ্যোগ নেবে সরকার। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং সাবেক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা জুলাই যোদ্ধাদের অদম্য সাহস এবং আমাদের বাহিনীর পেশাদারিত্বের সমন্বয়ে এই জুলাইয়ের যে মূল চেতনা সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 24 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাদের সকলের চাওয়া পূরণ করবে সরকার, এ মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত রক্তাক্ত জুলাই এবং পেশাজীবীদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, একটি জাতির জন্য দুটি গণ অভ্যুত্থান বিরল যা একটি মুক্তিকামী জাতিকে উপস্থাপন করে। এ সময় বিদ্যুৎ খাতে চলমান নানা সমস্যা ও পেশাজীবীদের বিভিন্ন দাবি সম্পর্কে সরকারকে অবহিত করার আশ্বাস দেন বিএনপি ভাইস চেয়ারম্যান। 24-এ আমরা তরুণদের পিছনে ছিলাম, এমন কোন পেশাজীবী ছিল না যারা রাস্তায় নামে নাই। আমি অনেক আমাদের মাদের দেখেছি, তারা তার শিশু সন্তানটা কোলের কাকায় নিয়ে রাস্তায় নেমে এসেছে। সেই জন্য তাদের চাওয়া এবং পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারে সরকার একেবারেই সচেতন। তীব্র গ্যাস সংকটে সারা দেশে বাড়ছে জনদুর্ভোগ। বাসাবাড়ির সীমানা ছাড়িয়ে গ্যাসের সংকট গিয়ে ঠেকেছে শিল্প কারখানায়। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন সহ কলকারখানার উৎপাদন। গাড়ির এ দীর্ঘ লাইন গ্যাসের জন্য। গ্যাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এই চিত্র গাজীপুরের। তীব্র গ্যাস সংকটে প্রভাব পড়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। চরম ভোগান্তিতে গ্যাস নিতে আসা গ্রাহকরা। চালকদের কর্মঘণ্টা নষ্টসহ স্থবির হয়ে পড়েছে কর্মজীবন। 5 দিন ধরে গ্যাস পাইতেছি না। গতকালকে 3 ঘন্টা লাইনে খাড়া 300 টাকার গ্যাস পাইছি। 5-6 দিন ধরে এই জ্বালা যন্ত্রণা ভোগ করতেছি, কোনো গ্যাস লাইনে পাওয়া যায় না। আর মনে করেন যাই গ্যাস পাই ওই 500-700 টাকার গ্যাস ঢুকে। এখন দেশের যে পরিস্থিতি দাঁড়াইছে, এই পরিস্থিতিতে আমরা সামনে কি গ্যাস পাবো কি পাবো না এটা নিয়ে আমরা চিন্তিত আছি। একই সাথে গ্যাসের চাপ না থাকায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে অনেক ওয়াশিং কারখানাগুলোতে। সময় মতো রপ্তানি আদেশের পণ্য প্রস্তুত করতে না পারায় বাড়ছে উদ্বেগ। গ্যাস নিয়েছে আজকে, গ্যাস নিয়ে 50 কিলো চালাতে পারি না, আবার এসে গ্যাস নেওয়া লাগে সিরিয়াল দিয়ে। কাজকর্ম সেরকম নাই আমাদের এখানে, যতটুকু গ্যাস থাকার দরকার ছিল অ্যাভেলেবেল আমাদের গ্যাস নাই। এরকম সিচুয়েশনে হইলে একটা ফ্যাক্টরি সার্ভাইভ করা কোনোভাবেই পসিবল না, কারণ এটা একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি। এখানে 7 তারিখের মধ্যে স্যালারি দিতে হয় ওয়ার্কারকে।
এবং টোটাল স্যালারি 7 তারিখের মধ্যে দিতে হয়। এইভাবে যদি দেশ চলতে থাকে, এইভাবে চলতে থাকে, আমাদের এই ফ্যাক্টরি কোনোভাবেই সার্ভাইভ করা সম্ভব হবে না। প্রায় একই চিত্র নারায়ণগঞ্জেও। বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি গ্যাসের তীব্র সংকট পোহাতে হচ্ছে গ্যাস নিতে আসা চালকদের। যানবাহনের দীর্ঘ সারি সড়কেও প্রভাব ফেলেছে। গ্যাসের চাপ না থাকায় বাসাবাড়িতেও প্রভাব পড়েছে। অনেকে বিকল্প ব্যবস্থায় রান্নার কাজ সারছেন। যদিও গত কয়েকদিনের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে বলে জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ, তবে তা পর্যাপ্ত নয়। শিল্প উৎপাদন সচল রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন কারখানা মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর বুকে মাত্র 2 কিলোমিটারের একটি সড়ক, কিন্তু সেই পথ পেরোতে প্রতিদিনই হাজারো মানুষের লড়াই করতে হয় পানির সঙ্গে। বছরের পর বছর জলাবদ্ধতায় বন্দি আশকোনা পানির পাম্প সড়ক। ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা, কর্মজীবন, এমনকি শেষ বিদায়ের পথও। স্থানীয়দের অভিযোগ, অসংখ্যবার এ সমস্যার কথা বলা হলেও কোনো কাজ হয়নি। এটি একটি রাস্তা, কিন্তু এই রাস্তা মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় না, বরং প্রতিদিন নতুন দুর্ভোগের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। রাজধানীর আশকোনা পানির পাম্প সড়ক মাত্র 2 কিলোমিটার দীর্ঘ। এই পথ প্রতিদিন ব্যবহার করেন 20 থেকে 30 হাজার মানুষ। কিন্তু বছরের পর বছর এই সড়কের পরিচয় একটাই: হাঁটু সমান পানি, কাদা আর সীমাহীন দুর্ভোগ। বৃষ্টি হলে আতঙ্ক, আর বৃষ্টি না হলেও ফেরে না স্বস্তি। কারণ এই সড়কের ক্যালেন্ডারে যেন 12 মাসই বর্ষাকাল। সমস্যা তো যে বাসা বাড়িতে যাই পানি ঢুকে, এই রাস্তার পানি তো বাসা বাড়িতে যাই ঢুকে, আমাদের বাসায় তো পানি আছে। ওদিক দিয়ে আরো বেশি খারাপ। সকাল থেকে রিস্কা পরে একজনের মাথায় ফাইটা গেছে, ওই মাথা দিয়ে। জলাবদ্ধতায় থমকে যায় বহু মানুষের স্বাভাবিক জীবন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শুধু আশ্বাস মিলেছে, শুকনো রাস্তা আর মেলেনি। আমাদের কথার কোনো দাম নাই, এভাবে আমাদের চলতে হবে, কারণ আমাদের এই দেশে বসবাস করার যোগ্য না আমরা। এলাকাবাসী যারা আছে আমরা খুব কষ্টের মধ্যে আছি, এখানে দেখার মতন কেউ নাই ভাই। আমাদের দাবি এই রাস্তার জন্য তাড়াতাড়ি করতে। সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরা। ঘর থেকে বের হওয়া শিশুটি জানে না স্কুলে পৌঁছাতে পারবে কিনা। আমার ক্লাস থাকে প্রতিদিন, কিন্তু এই রাস্তার জন্য আর কি যাইতে পারে না, রেগুলার যাইতে পারে না। তার উপরে হচ্ছে গেলেও আমার প্রচুর পরিমাণ লেট হয়ে যায়। প্রতিদিন মানে এত পানি যে মানে মোজা টুজা সব ভিজা যায়, এত পানির জন্য যাওয়া যায় না প্রতিদিন স্কুলে। এই পরীক্ষার জন্য এই পানি পাড়াই যেতে হইতেছে। মৃত মানুষের শেষ বিদায়ও কঠিন করে তোলে এই সড়ক। এটি নগর ব্যবস্থার ব্যর্থতা বলছেন বাসিন্দারা। যে বের করবেন অ্যাম্বুলেন্স তো এখানে আসার মতো পরিস্থিতি নেই স্যার। 2018 সাল থেকে আমরা দিচ্ছি আপনার সিটি কর্পোরেশন ট্যাক্স। একটা মুমূর্ষ রোগী হসপিটালে নেওয়ার জন্য দেখা গেছে কোলে করে 2-3 জনে হাতাহাতি করে কোলে করে নিয়ে রাস্তা পারাপার করে, ওদিক দিয়ে ওই কাওলা দিয়ে পরে বের হইতে হয়, এদিক দিয়ে পুরো রোডে বন্ধ। এমনও লোক আছে আমাদের রাস্তায় ভ্যান গাড়ির মধ্যে লোক মারা গেছে, এর চেয়ে দুঃখ আর হইতে পারে না। এরকম আপনার শত লোক আমাদের ভ্যান গাড়িতে রাস্তায় কোলের উপরে মারা গেছে। ডিবিসির ক্যামেরায় সড়কের এমন দশা দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। আমাদের যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে সেটার জন্য কিছুটা পানি জমে, কারণ আমরা বাইপাস করে কাজ করতে হয়। তো আমরা চেষ্টা করছি যে যাতে দ্রুত কাজগুলো সম্পূর্ণ হয়। স্বল্প সময়ের মধ্যেই অন্ততপক্ষ কিছুটা হলেও যাতে জলাবদ্ধতা থেকে আমরা নগরবাসীকে রেহাই দিতে পারি আর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। আশকোনার মানুষের দিন শুরু হয় হাঁটু সমান পানি মারিয়ে, আবার শেষও হয় সেখানেই। তারা নতুন কোনো স্বপ্ন চান না বড় কোনো প্রতিশ্রুতিও। তাদের একটাই দাবি, 2 কিলোমিটার শুকনো রাস্তা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবাদিকতার পেশাদারিত্ব আরও উৎকর্ষ সাধনের সময়ের সঙ্গে এগিয়ে যাওয়া লক্ষ্য প্রশিক্ষণ ব্যবস্থা নিয়মিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সকালে রাজধানীর বেসরকারি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটরদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানিয়েছে সংগঠনটি। সভায় সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং DRU এর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমের বার্তা প্রধানরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য প্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, তথ্য প্রাপ্তির সুযোগ নিশ্চিত করা এবং পেশাগত মানোন্নয়নে DRU এর আরও কার্যকর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। DRU নেতারা বলেন, সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। রাজধানীর কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বাবুকে হত্যা চেষ্টার পেছনে কাজ করেছে পেশাদার ভাড়াটে খুনিরা।
পুলিশ একজনকে আটকের পর বাকি খুনিদের গ্রেফতারের চেষ্টা করছে তারা। এই ঘটনায় টার্গেটে থাকা হাফিজুল বাবু বলছেন তাকে হত্যার জন্যই এসেছিল খুনিরা। এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। খুনের ঘটনায় মামলা করেছেন নিহতের ভাই। সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার রাত 11টার পর মিরপুরের কাফুরুলের শেরেবাংলায় প্রাথমিক স্কুলের পাশের গুলিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী, আহত হন আরও দুজন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে আটক করে স্থানীয়রা। রাজনৈতিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে অভিযোগ স্থানীয়দের। মারছে কেন ভাই? এটা হলো প্রতিপক্ষ, যারা মনে করেন জনপ্রিয়তা পাচ্ছে না। শুটার যারা তিনজন, ওরা শুটার তিনজন আছে ভাই, তিনজন ওরা অপরিচিত। যতটুকু শুনছি ওরা মানে অন্য ডিস্ট্রিক্ট থেকে আইছে শুটার হিসাবে। হাফিজুল বাবুর অভিযোগ হত্যা মিশনে সরাসরি অংশ নিয়েছেন তিনজন। রাজনৈতিক প্রতিপক্ষের জেরে এমন ঘটনা বলে দাবি তার। গতকাল আমরা যাকে প্রশাসনের কাছে সোপর্দ করছি, ও আমাদের কাছে 164 দিয়ে গেছে ঝিনাইদহ থেকে। ওদের 4 জনকে হায়ার করে আনা হয়েছে। কে আনছে? এই প্রশ্নের উত্তরে আসছে জনির সাথের স্বেচ্ছাসেবক দল করে কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজ নামে একটা ছেলে আছে। ঘটনার পর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আবির নামে এক ছাত্রদল নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে পরিবারের দাবি এই ঘটনার সাথে জড়িত নয় সে। কোনো কারো রাজনীতি করে না। আবির ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সদস্য, সে ছাত্র আন্দোলন করে, সে জুলাই যোদ্ধা। তাকে উদ্দেশ্যমণ্ডিত করেই তাকে আনা হয়েছে। ও মার্ডার কিভাবে করবে? ও পোস্ট দিছে, যেহেতু দলের লোক তাই তো একসাথে পোস্ট দিছে, এটা তো কোনো অপরাধ না। আর আমার কথা হচ্ছে যদি অপরাধ হয় তাহলে আপনারা পুলিশে দেন। স্যার বাসার সামনে মায়ের সামনে ছেলেরে মারছে। আমার মা হার্টের রুগী, আমার মা অসুস্থ হয়ে গেছে স্যার। পুলিশ বলছে পরিকল্পিতভাবে মাঠে নেমেছিল পেশাদার ভাড়াটে খুনিরা। যে মারা গেছে ইউসুফ, ওটার বড় ভাই বাদী হয়ে মামলা করেছে। ওই অনুসারে আমাদের অভিযান চলমান আছে। এরা পেশাদার কিলার, তো কারো পক্ষ হয়ে কাজটা করে থাকতে পারে। যিনি অ্যারেস্ট আছে উনি তো একটু বিক্ষিপ্তভাবে কথা বলে, তো সেই জন্য আমাদের ওনার কথাটা আমরা ওইভাবে নিতে পারতেছি না। রাজধানীর ভিতরের এমন ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। একই সাথে অব্যাহত রয়েছে হুমকি পাল্টা হুমকি। সবশেষ পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ইরান কোনো হুমকিকে ভয় পায় না। এদিকে শুক্রবার ইরানের 2 প্রদেশে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন অন্তত 5 জন। হুমকি ধামকি আর দর কষাকষি টেবিলে যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্ব নতুন মোড় নিচ্ছে। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। তবে আলোচনার জন্য ইরানই বেশি আগ্রহী বলে দাবি করেন তিনি। ট্রাম্প আরও জানান, আলোচনার সাথে সাথে ইরানকে হুমকি দেওয়াও অব্যাহত রেখেছে ওয়াশিংটন, আর যে কোনো কিছুর জন্য প্রস্তুত তার দেশ। ইরানকে চুক্তি করতেই হবে। আমরা কথা বলছি। আলোচনার জন্য ইরানই এবার অনেক বেশি আগ্রহী। তবে অন্য যে কোনো পরিস্থিতির জন্য আমরা পুরোপুরি তৈরি আছি। ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে জানান, ওয়াশিংটনের কোনো হুমকিকে পরোয়া করে না ইরান। আমরা কাউকে ভয় পাই না, কোনো হুমকিতে পিছিয়ে যাব না। যতদিন না আমাদের লক্ষ্য পূরণ ও দাবি আদায় হচ্ছে, আমরা এ পথেই এগিয়ে যাব। কোনো চাপের কাছে মাথা নত করব না আমরা। এদিকে হরমুজ প্রণালীতে আবারও কড়া নৌ অবরোধ জারি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রণালী দিয়ে ইরানগামী দিশা নামের একটি ক্রুজ জাহাজে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। ওয়াশিংটনের দাবি, জাহাজটিকে ইরানি জলসীমার দিকে না যাওয়ার জন্য সতর্কবার্তা দেয়া হলেও তারা তা উপেক্ষা করে, ফলে বাধ্য হয়ে হামলা চালায় তারা। অন্যদিকে শুক্রবার ইরানের খোরামশার ও খুজেস্তান প্রদেশে সামরিক হামলা চালিয়েছে ওয়াশিংটন। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফের দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো প্যারিসের বিশ্বখ্যাত লুভ মিউজিয়ামের গ্যালারি। গহনা চুরির অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বন্ধ রাখা হয় গ্যালারিটি। এবার জাদুঘরটির সার্বিক নিরাপত্তায় আনা হয়েছে নিশ্ছিদ্র ব্যবস্থা। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনন্য ঐতিহ্য ঘেরা জাদুঘর লুভ। কাঁচের তৈরি পিরামিড আকারের এই মিউজিয়ামটি একসময় ফরাসি রাজাদের দুর্গ ও পরবর্তীতে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে তা পৃথিবীর সবচেয়ে আশ্চর্য এবং আকর্ষণীয় এক জাদুঘর।
1993 সালের 10ই আগস্ট 500-রও বেশি শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে লুভ জাদুঘরের কার্যক্রম উদ্বোধন করেন ষোড়শ লুই। রাজা অষ্টাদশ লুই ও রাজা দশম চার্লসের শাসনামলে জাদুঘরটির সংগ্রহ আরও সমৃদ্ধ হয়। সম্প্রতি এর একটি নির্দিষ্ট গ্যালারিতে ঘটে যাওয়া দুঃসাহসিক গহনা চুরির পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ওই অংশটি। দীর্ঘ তদন্ত এবং নিরাপত্তা ব্যবস্থার আমূল পরিবর্তনের পর অবশেষে সেই গ্যালারির দরজা আবারও উন্মুক্ত করা হয়েছে। চুরির ওই ঘটনার পর নড়েচড়ে বসে ফরাসি প্রশাসন ও মিউজিয়াম কর্তৃপক্ষ। নতুন করে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সেন্সর, সিসিটিভি ক্যামেরা এবং স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেম। বাড়ানো হয়েছে সার্বক্ষণিক নিরাপত্তারক্ষীর টহল। এদিকে হারানো অমূল্য রত্ন ও গয়না উদ্ধারে জোর তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ। গ্যালারিটি ফের চালু হওয়ায় স্বস্তি ফিরেছে দর্শনার্থী ও শিল্প অনুরাগীদের মাঝে। গ্যালারিটি আবারও চালু করতে পেরে আমরা আনন্দিত। আগের চেয়ে নিরাপত্তা বলয় এখন অনেক বেশি শক্তিশালী। আশা করছি দর্শনার্থীরা এখন সম্পূর্ণ নির্দ্বিধায় ঐতিহাসিক এই সংগ্রহগুলো উপভোগ করতে পারবেন। প্রতিদিনই বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো পর্যটক ভিড় জমান লুভে। কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা পর্যটকদের আস্থা ফেরানোর পাশাপাশি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কার্যকর ভূমিকা রাখবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।